প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপর থাকে। আমরা একটি নিপীড়নমূলক উদাহরণ দিয়ে আলাপটা শুরু করতে চাই। ঘটনাটি নড়াইলের। রাজনৈতিক প্রতিহিংসার বিষ বাষ্প যে কতটা ভয়ঙ্কর ও অমানবিক হতে পারে তার এক জঘন্য ও অসভ্য দৃষ্টান্ত স্থাপন করলেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা। ধর্মীয় ও সামাজিক আয়োজনকেও তারা আজ রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র বানিয়ে ফেলেছেন। সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামীম আহমেদের পারিবারিক কোরবানির আয়োজন পুলিশ পাঠিয়ে ভণ্ডুল করে দেওয়ার ঘটনাটি কেবল একটি পরিবারের অধিকার হরণ নয়, বরং গ্রামীণ জনপদের সামাজিক সম্প্রীতির কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। আমরা আলাপটার শিরোনাম বা আলাপটা শুরু করেছিলাম, বিএনপি ক্ষমতায় হারালে কেন দৌড়ের উপর থাকে। এই যে উদাহরণটা দেখলেন, নড়াইলের ঘটনা, একটি কুরবানির আয়োজনকে পুলিশ পাঠিয়ে স্থানীয় বিএনপি নেতারা ভণ্ডুল করে দিয়েছে। আমি বলছি যে বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপর থাকে। আগামী দিনে যে বিএনপির কি হবে, এটি বিলিয়ন ডলারের প্রশ্ন সত্যিকার অর্থে। আপনারা দেখেছেন 2001-06 আমলের বিএনপির শাসন। সেই শাসন আমলে বিএনপি কি করেছে? প্রতিপক্ষ আওয়ামী লীগকে, এমনকি আওয়ামী লীগ প্রধানকে হত্যা করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মতো 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটিয়েছে এবং নানা রকম। আওয়ামী লীগ প্রধানকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ড। এবং সেই সময়ের অত্যাচার, নির্যাতন, অনাচার, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগ তো প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বাভাবিকভাবে, তাই না? এত অত্যাচার নেমে এসেছিল সেই সময়। সেই অত্যাচারের আগুন কিছুটা ভোগ করেছে বিএনপি 2009 থেকে 24 সময়কালে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কিঞ্চিত দৌড়ের উপরে ছিল, কিন্তু আজকে ইউনূসের আমল থেকে যদি শুরু করেন, ইউনূসের আমলে যত কিছু ঘটনা ঘটেছে এর দায় বিএনপির। এই ইউনূসের তো বাহিনী নাই, তাই না? ইউনূসের তো রাজনৈতিক গুন্ডা পান্ডা সন্ডা নেই। অঘটনগুলো ঘটিয়েছে কে? ধানমন্ডি 32 ভেঙেছে কে? বিএনপি জামাত মিলে। শত শত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে কে? বিএনপি জামাত মিলিয়ে। আজকে যে আচরণটা হচ্ছে 2001-06 আমলের থেকেও ভয়াবহ আচরণ। আরেকটি জিনিস খেয়াল করুন যে বিএনপি ক্ষমতায় এসে কোন প্রক্রিয়ায়। আপনি কি বলবেন, আপনি যদি দেশের একজন বিবেকবান মানুষ হন, স্বাভাবিক প্রক্রিয়ায় সামনের দরজা দিয়ে পেছনের দরজা দিয়ে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় এসছে। 2024 সালে যে আওয়ামী লীগ সরকারের পতন, এই পতনের পেছনে বিএনপির কি ন্যূনতম কোনো ভূমিকা আছে? পতন কি বিএনপি করেছে? আপনি কি মনে করেন? করেনি। একটা বিশেষ পরিস্থিতিতে নয়া একটা ব্যানার, সেটাও জামাত। আওয়ামী লীগ সরকারের পতনের প্রধান কারিগর ছিল দেশের অভ্যন্তরে আসলে জামাত। এনসিপি জামাতেরই বাচ্চা, অন্যান্য যেগুলো আছে সেগুলো জামাত জাস্ট ব্যানারের বাইরে গিয়ে কাজটা করেছে। আওয়ামী লীগ পতনের প্রধান অংশীজন হচ্ছে জামাত, বিএনপি পতন করেনি। কিন্তু বিএনপি কি বেনিফিশিয়ারি? আবার 24-এ যেমন বিএনপি বেনিফিশিয়ারি, 75-এও বিএনপি বেনিফিশিয়ারি ছিল। 24-এ বিএনপি ক্ষমতায় এসে একদম পেছনের দরজা দেয়। আগের দিনের ভোট, বিকেলের ভোট, একতরফা ভোট, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাখার ভোটে বিএনপি ক্ষমতায় এসছে। সেই বিএনপি ক্ষমতায় এসে মনে করছে যে মুই কি হনুবে, কি না কি পেয়ে গেলাম। এই মনে করবার কারণে 2001-06 তুলনায় আরো বেশি অত্যাচার, নির্যাতন বেড়ে গেছে। ইউনূসের আপনি 1.5 বছরের অত্যাচার বিএনপির ক্যারিয়ারের সঙ্গে যুক্ত করতেই হবে। আর বিএনপি নিজেরা ক্ষমতায় এসে যে অত্যাচার, নির্যাতন, সেটাও যুক্ত করতে হবে। এই যে অত্যাচার করছে, এই অত্যাচারের পরে, এই অত্যাচার করতে করতে বিএনপি কি একবারও ভাবছে যে আমরা তো ক্ষমতায় আজীবনের জন্য আসেনি, ক্ষমতায় আজীবন থাকবো না। আমি যতই চেষ্টা করি না কেন, আজকে যে সামরিক শক্তি বিএনপিকে ক্ষমতায় রেখেছে, আগামীকাল সেই সামরিক শক্তি বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে।
আমি বারবার বলি একটা কথা, গতকালকের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় বিদেশি শক্তির মদত পুষ্ট হয়ে সামরিক বাহিনীর অস্ত্রের মুখে। অস্ত্র সরাসরি ব্যবহার করুক আর না করুক, কিন্তু অস্ত্রের মুখে। 55 বছরের ইতিহাস কিন্তু এটি। আজকে বিএনপি ক্ষমতায় আছে এবং এই যে প্রেসার গ্রুপ বা শক্তি বলি, বিদেশি শক্তি বলি, সামরিক শক্তি বলি, তারা কিন্তু জনমতের বিপক্ষে। একটা কথা মনে রাখতে হবে, জনমতের বিপক্ষে কেউ কাজ করে না। আজকে বিএনপির জনমত কিন্তু, বিএনপির প্রতি জনমত কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে। এই বিপক্ষে চলে যাওয়াটা বিএনপির কাল হবে এবং পতন হবে। বিএনপি ক্ষমতা দীর্ঘস্থায়ী তো প্রশ্নই আসে না। 5 বছর মেয়াদ পূরণ করা তো প্রশ্নই আসে না। 4 মাসে জনমত কোথায় ঘুরে গেছে কল্পনাতে। সাম্প্রতিক আপনারা বিভিন্ন জনের জরিপগুলো খেয়াল করছেন। তো বিএনপি খুব দ্রুত পতন হবে। পতন হয়ে তাদের কি হবে? পতন হয়ে 9 থেকে 24 সাল পর্যন্ত যে দৌড়ের মধ্যে ছিল, আজকে যদি পতন হয়, পতন হয়ে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, দিনের আলোর মতো সত্য। আজ হোক, দুদিন পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, মাস্ট। আজকে বিএনপি যে কাজ করছে, আওয়ামী লীগের লোকজনকে ঘরে থাকতে দিচ্ছে না, ঈদ পালন করতে দিচ্ছে না, উৎসব পালন করতে দিচ্ছে না। বিএনপি কি ঘরে থেকে ঈদ পালন করেনি? দৌড়ের উপর ছিল, আমি স্বীকার করছি। যতটা দৌড়ের অপরাধ করেছে, অপরাধের চেয়েও হয়তো খানিকটা বেশি দৌড়ের উপর ছিল, কিন্তু ঘরে থেকে ঈদ করেছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে থেকে ব্যবসা করেছে। কিন্তু আজকে বিএনপি কি করছে? অবৈধ ক্ষমতা দখলকারী বিএনপি যদি বলি, আমার মনে হয় ভুল হবে না, কারণ নির্বাচনটা তো হয়নি। 50-60% মানুষকে বাদ রেখে নির্বাচন, সেই নির্বাচনটা তো আসলে নির্বাচন বলা যায় না। এবং এখনকার জরিপে এটি 80% হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সমর্থন আওয়ামী লীগের প্রতি। আমি গতকালকে বলেছি, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর সক্রিয় কর্মী পদবিতে থাকে বা কর্মী হিসেবে কাজ করে ম্যাক্সিমাম 10% লোক। আপনি হিসেব করে দেখুন, হিসেব মিলে যাবে। 90% মানুষ কিন্তু রাজনীতির বাইরের মানুষ। এই 90% মানুষই নির্ণয় করে ক্ষমতায় কে থাকবে কে থাকবে না। এই 90% মানুষের মধ্যে কিন্তু ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে গেছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই কথাগুলো রিপিট হয়ে যায়, কিন্তু তারপরেও কথা প্রসঙ্গে কথাগুলো আসে যে আগেই যখন ভালো ছিলাম তখন কি হবে? বিএনপি কি ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে? 5 বছর মেয়াদ কি পূরণ করতে পারবে? ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হলেও সেই মেকানিজমটা কিন্তু জানতে হয়। অভ্যন্তরীণ কূটনৈতিক, সেই কূটনৈতিক মেকানিজমে কিন্তু বিএনপি ইতিমধ্যে ফেল মেরে যাচ্ছে, ফেল মেরে যাবার মতো অবস্থা। এই যে দেখুন, আমার পাশের দেশ মিয়ানমার কূটনৈতিক ভাবে ভারতের সাথে কূটনীতি নির্মাণ করে পৃথিবীর সাথে কূটনীতি নির্মাণের পলিসিতে আছে। এই মুহূর্তে মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফর চলছে, কিন্তু আমার বিএনপি কূটনৈতিক ভাবে প্রথমেই পরাজিত। যে কোনো ভাবে হোক, আমার দেশের বিএনপি সরকার কূটনৈতিক ভাবে পরাজিত। তাকে ভারত বিরোধী অ্যাটিটিউডে কে বা কারা, যেটি হোক, ষড়যন্ত্রকারীরা হোক আর যেটি হোক, ভারত বিরোধী আচরণে ফেলে দিয়েছে। এই আচরণ কূটনৈতিক ভাবে ফেল, দেশের অভ্যন্তরীণ জনমতের দিক দিয়ে ফেল। কাজেই বিএনপি মাস্ট ফেল করবে, এবং ফেল করবার পরে বিএনপি, আমি আলাপটা শুরু করেছিলাম, বিএনপি ক্ষমতা হারালে কেন দৌড়ের উপর থাকে। এই যে যে ঘটনাগুলো ঘটছে, মানুষের কুরবানি ভুন্ডিল করে দিচ্ছে। আরো শত শত আকাম কুকামে মত্ত বিএনপি নেতা কর্মীরা, একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, দু হাতে অর্থ কামানোতে ব্যস্ত বিএনপি নেতা কর্মীরা। এগুলো করে স্বল্পতম সময়ে ক্ষমতায় থেকে ওই যে পয়সাটা কামাই করলেন, ওই পয়সাটা কি থাকবে আপনার? এই যে গত 2 বছরে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছেন। আপনি কি মনে করেন যে আপনারটা রাখবে? আপনি পয়সা দিয়ে বাড়ি করছেন, ওই বাড়িটা রাখবে? আপনার বাড়ি সমান করে দেবে। অবস্থাটা কিন্তু এমন হবে, মনে হচ্ছে চারিদিকে যে অবস্থা। বিএনপি আসলে এসব কারণে বিএনপি ভুলে যায় যে আমরা ক্ষমতায় এসেছি, অথচ বিএনপির হাতে কিন্তু অপার সুযোগ ছিল সবাইকে নিয়ে মিলে মিশে একটা ইনক্লুসিভ পলিটিক্স নির্মাণ করে বসবাস করা, কিন্তু বিএনপি সেটি চায় না। ক্ষমতা হারালে জেল জুলুম অত্যাচারের মধ্যে থাকতে চায়। এটাই হচ্ছে বিএনপির নিয়তি।
বিএনপি কি একবারও বুঝছে না যে আজকে আওয়ামী লীগের লোকজন জেল জুলুমের শিকার হচ্ছে, কালকে বিএনপির কি হবে? এই ভাবনাটা কি আসে না? আসলে ক্ষমতায় থাকলে অন্ধ থাকে, যার কারণে এই ভাবনাগুলো আসে না, এবং না আসা থেকেই আজকে যত রকমের নেতিবাচক কাজ করছে। বিএনপি দিনকে দিন জনরোষ, কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিএনপির পতন অনিবার্য, এবং পতন পরবর্তী সময়ে বিএনপির কি হতে পারে এটা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। দৌড়ের উপর তো থাকবেই, সেই দৌড়টা কেমন হতে পারে, কি রকম হতে পারে, কত ধরনের হতে পারে, কত প্রকারের হতে পারে, বিএনপি নিজেই নিজের গর্ত খুঁড়ছে। অথচ আওয়ামী লীগ বিএনপি সবাই, এই দেশে আওয়ামী লীগ বিএনপি তো চিন্তা করতে হবে, জামাত কিসের? জামাতকে এই দেশকে মানে? যে দলটা দেশকেই মানে না, বাংলাদেশকেই মানে না, সেই দলের রাজনীতি তো এখানে কল্পনা করা। জামাতের সিট আছে কয়টা বাংলাদেশে? এই যে এবার যে আর্টিফিশিয়াল অনেক দেখানো, জামাত যত মেকানিজম করুক না কেন, সে শিশুদের মধ্যে ঢুকে যাক, শিবির একদম প্রাইমারি স্কুলে ঢুকে যায়, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান কোচিং সেন্টার, কোথায় নেই তারা? এটি বিবেচনার বিষয়। কিন্তু এত কিছুর পরেও জামাত বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে কখনোই সফল হবে না। আমরা কয়েকদিন আগে ভাবছিলাম জামাত কি সবাই দখল করে ফেললো, কিন্তু না। জামাত, একটা কথা আছে গ্রাম দেশে যে সারা ঘর লেপে দিয়ে দুয়ারে কাদা, জামাত সারা ঘর লেপে দিয়ে দুয়ারে কাদা রাখে, যার কারণে ওই ঘরে জামাত ঢুকতে পারবে না। বাংলাদেশের অবস্থা এই, জামাতের মাত্র 3 থেকে 4টা, একটা দিনাজপুরে, একটা চাঁপাইনবাবগঞ্জে, একটা সাতক্ষীরা, একটা চট্টগ্রামে, এই 4টা জেলায় জামাতের 4টা আসন পেতে পারে, এর বেশি প্রশ্নই আসে না। জামাতের অবস্থাটা এই। কাজে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ। আজকে বিএনপি যে আচরণ করছে, ভবিষ্যতে একদলীয় শাসন, এক দল আসতে বাংলাদেশে বাধ্য। আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ বিএনপিকে কিন্তু ছেড়ে দেবে না, দৌড়, মহা দৌড়ে রাখবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজেই এখনো সময় আছে। বিএনপি নেতৃত্ব, বিএনপি কেন্দ্র থেকে শুরু করে, বিএনপি প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, যে এই ভাবনাটা ভাবা যে আমাদের তো একদিন ক্ষমতার বাইরে যেতে হবে, তখন আমাদের কি হবে, ওই ভাবনাটা যদি ভাবেন, তাহলে বিএনপি এই অপকর্মগুলা করতো না, কিন্তু করে যাচ্ছে। যার কারণে দৌড়টা কোন পর্যায়ে থাকতে হবে ক্ষমতা হারালে, সেটি এখন চিন্তার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আমি 3-4 দিন আগের এক ভিডিওতে বলেছিলাম যে ভারত থেকে বাংলাদেশে মানব ঢল নামবে খুব শীঘ্রই। আমরা গত 2 দিন অন্তত একটি সীমান্তে এর নিদর্শন পাচ্ছি। শত শত মানুষের ইতিমধ্যে ঢল নেমেছে। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শতাধিক, কিন্তু আসলে সত্যিকার অর্থে শত শত মানুষের ঢল। এবং আশা করা যাচ্ছে বাংলাদেশের সব সীমান্তে মানব সন্তানের ঢল নামবে খুব শীঘ্রই। আমরা গত 2 দিন একটি সীমান্তের খবর পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে, সেটি হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে, যেটি বাংলাদেশের এপারে সাতক্ষীরা তলিগাছা, সাতক্ষীরা সদর তলিগাছা সীমান্ত। এটা ভুমরা স্থলবন্দরের ঠিক কাছাকাছি। তলিগাছা বা হাকিমপুর এটা পূর্ণাঙ্গ বন্দর না হলে এটি হচ্ছে মানুষ পারাপার করা যায়, অর্থাৎ সীমান্ত কার্যক্রম, ইমিগ্রেশনের কার্যক্রম এখানে আছে। এই বর্ডারে মানুষের ঢল ইতিমধ্যে নেমে গেছে। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে এক চরম অস্বাভাবিক পরিস্থিতি। দেশে ফেরার আকুল আশায় সেখানে জড়ো হয়েছেন শতাধিক বাংলাদেশী নাগরিক। সংবাদ মাধ্যমের ভাষা, কিন্তু সংখ্যাটি আরো বেশি বলে জানা যাচ্ছে। ট্রলি, ব্যাগপত্র, সাথে নারী ও শিশুদের নিয়ে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর চেকপোস্টের সামনে অপেক্ষা করছেন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে ফেরার অনুমতি পাওয়া।
মঙ্গলবার 26 মে সকাল থেকে হাকিমপুর সীমান্তে এই উপচে পড়া ভিড় চোখে পড়ছে। সীমান্ত এলাকায় কাউকে দেখা যাচ্ছে প্লাস্টিক পেতে বসে থাকতে, কেউ আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ধৈর্যের পরীক্ষা দিয়ে। একই দৃশ্য দেখা গিয়েছিল এর আগের দিন অর্থাৎ সোমবারও। সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। এর বাইরে অপেক্ষায় ছিলেন 30 থেকে 40 জন মানুষ। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি, কেন এই হাহাকার? আজ আমরা এই ভিডিওতে এর পেছনের মূল কারণ এবং বাংলাদেশের উপর এর ভয়াবহ প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হঠাৎ করে এই দলে দলে দেশে ফেরার পেছনে রয়েছে একটি বড় প্রশাসনিক পদক্ষেপ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজনদের আটকে রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আর এই পদক্ষেপের খবর সামনে আসার পরই অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই কারণেই অনেকে দ্রুত দেশে ফেরার এই জরুরি উদ্যোগ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। সীমান্তে অপেক্ষমান এই বাংলাদেশিদের দাবি কিন্তু অত্যন্ত সরল। তারা বলছেন, অভাবের তাড়নায়, পেটের দায়ে তারা কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তারা নিউ টাউন, দমদম, ডানকুনি সহ কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন এবং জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু হোল্ডিং সেন্টারের খবর ছড়িয়ে পড়তেই তারা আর ঝুঁকি নিতে চাননি, তৈরি হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তারা বিএসএফ কে নিজেদের এই অসহায় অবস্থার কথা জানিয়েছেন। আর সীমান্ত পারাপারের বিষয়টি নিয়ে বিএসএফ বর্তমানে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই পরিস্থিতির মাঝেই অবৈধ বাংলাদেশিদের দ্রুত ভারতের পশ্চিমবঙ্গ ছাড়তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দুবাবু দাবি করেন, রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী চেক পয়েন্টে জড়ো হওয়া এই লোকরা সবাই অবৈধ বাংলাদেশি। তাদের উদ্দেশ্যে তিনি সরাসরি হিন্দিতে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, জলদি জলদি ভাগো, नहीं तो जो करना है সরকার করেगा, অর্থাৎ তাড়াতাড়ি চলে যাও, অন্যথায় সরকার যা করার তাই করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দ্রুত বাংলাদেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, তারা এদের জেলে বসিয়ে খাওয়াতে চান না বা এদের পেছনে জনগণের টাকা নষ্ট করতে চান না। তার মতে এরা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে কিছু মানুষ তা ব্যবহার করেনি। তবে তারা ভোট ব্যাংকের ঊর্ধ্বে উঠে দেশ ও রাজ্যের স্বার্থে এই আইন অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ কার্যকর করবেন। মঙ্গলবার শুভেন্দু নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্ত পয়েন্টে জড়ো হওয়া ওই ব্যক্তিরা আসলে বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক। কল্যাণীতে সেই প্রশাসনিক সভায় যোগ দিয়ে তিনি আরো যোগ করেন, হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম, আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেবো আমরা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, আমরা পুলিশকে বলে দিয়েছি জেলে পাঠাতে হবে না, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামা কাপড় পরবে কেন? জামাই নাকি? জলদি জলদি ভাগো। আইনটা এতদিন ছিল, ভোট ব্যাংকের সাথে কেউ ব্যবহার করেনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেই রাজ্যের এই বিতর্কিত সিএএ আইন কার্যকরের ঘোষণা দেন বিজেপি নেতা শুভেন্দু। সে সময় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট অর্থাৎ শনাক্ত, বাদ দেওয়া
ও পুশব্যাক নীতি নিতে পুলিশ প্রশাসন ও সীমান্ত রক্ষীদের কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, ভারতে আসলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অভিবাসীদের সঠিক সংখ্যা কত? সরকারিভাবে এর কোনো একক সুনির্দিষ্ট বা চূড়ান্ত পরিসংখ্যান নেই। যেহেতু এই ধরনের অভিবাসন ঘটে সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং সীমান্ত ফাঁকি দিয়ে, তাই এর কোনো নিখুঁত ডেটাবেস রাখা সম্ভব হয় না। তবে বিভিন্ন সময়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক নেতৃত্ব, জনসংখ্যাবিদ এবং গবেষণা সংস্থাগুলোর পক্ষ থেকে বেশ কিছু আনুমানিক ধারণা বা প্রাক্কলন পেশ করা হয়েছে, যা ব্যাপকভাবে ওঠানামা করে। আসুন এক নজরে দেখে নেই প্রধান প্রধান পরিসংখ্যানগুলো। প্রথমত, ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য ও সংসদীয় তথ্য। 2004 সাল, আজ থেকে 22 বছর আগের একটি তথ্য আমাদের চোখের সামনে আছে। 2004 সালের 14 জুলাই ভারতের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সাল সংসদে একটি লিখিত বিবৃতিতে জানিয়েছিলেন যে ভারতে আনুমানিক 1,20,00,000 বা 12 মিলিয়ন অবৈধ বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছেন প্রায় 57 লাখ। এরপর 2016 সালের নভেম্বর মাসে রাজ্যসভায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু জানান যে বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী এই সংখ্যাটি প্রায় 2 কোটি বা 20 মিলিয়নে দাঁড়িয়েছে। এই দুটি বক্তব্য কিন্তু ভারতীয় সংসদের। দ্বিতীয়ত, ভারতের জাতীয় আদমশুমারি বা সেন্সাস। ভারতের সরকারি আদমশুমারিতে সরাসরি অবৈধ শব্দটি ব্যবহার করা হয় না, তবে জন্মস্থান এবং সর্বশেষ বসবাসের স্থানের ভিত্তিতে বিদেশি নাগরিকদের একটি হিসাব রাখা হয়। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে জন্মসূত্রে বা সর্বশেষ বসবাসের স্থান বাংলাদেশ এমন মানুষের সংখ্যা ছিল প্রায় 31 থেকে 37 লাখ। তবে এর মধ্যে একটি বড় অংশই 1971 সালের যুদ্ধ বা দেশভাগের সময় বৈধ বা ঐতিহাসিক কারণে চলে এসেছিলেন। আবার 2011 সালের আদমশুমারিতে এই সংখ্যা কমে প্রায় 24 থেকে 25 লাখে নেমে আসে। বিশেষজ্ঞদের মতে বয়োবৃদ্ধির কারণে প্রথম জেনারেশন বা প্রথম প্রজন্মের অভিবাসীদের মৃত্যু এবং নতুন করে নাগরিকত্ব পাওয়ার ফলে এই সংখ্যা কমেছে। তবে ভারতের অনেক জনসংখ্যাবিদ এবং গবেষক সরকারের দেওয়া 1.2 কোটি বা 2 কোটির এই পরিসংখ্যানকে রাজনৈতিকভাবে প্রভাবিত বা অতিরঞ্জিত বলে মনে করেন। যেমন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI এর গবেষক সমীর গুহ রায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এবং জননৈতিক ডেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে লাখ লাখ মানুষের অনুপ্রবেশের দাবিগুলো গাণিতিকভাবে সঠিক নয়। তার মতে অনেক ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ বা বিহার থেকে কাজের সন্ধানে যাওয়া হিন্দি বা বাংলাভাষী মুসলিম শ্রমিকদের ভুলবশত অবৈধ বাংলাদেশী হিসেবে ধরে নেওয়া হয়। বর্তমান পরিস্থিতি অর্থাৎ 2026 সালের দিকে তাকালে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে ভারতের কেন্দ্রীয় সরকারের জাতীয় নাগরিক পঞ্জি বা NRC তৈরির উদ্যোগ, সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA কার্যকর করা এবং বিভিন্ন রাজ্যে সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের জন্য অস্থায়ী হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্প তৈরির ফলে এই বিতর্কটি আরো তীব্র হয়েছে। BSF এবং রাজ্য পুলিশ প্রতি বছরই সীমান্ত থেকে কয়েক হাজার মানুষকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে থাকে, যা সরকারি রেকর্ডে রয়েছে। সংক্ষেপে বলতে গেলে ভারতে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে ন্যূনতম 20-30 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 2 কোটি পর্যন্ত ভিন্ন ভিন্ন পরিসংখ্যান প্রচলিত রয়েছে, যার কোনোটি সম্পূর্ণ প্রশ্নাতীত নয়। অর্থাৎ ভারতে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা সেটা সর্বনিম্ন 20-30 লাখ থেকে 2 কোটি পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। বিভিন্ন পরিসংখ্যান এমনটা বলছে। সংখ্যা যাই হোক না কেন, ভারতে বসবাসরত এই কথিত বা অনথিভুক্ত বাংলাদেশি অভিবাসীদের সিংহভাগই মূলত
অসংগঠিত অর্থনৈতিক খাত বা ইনফর্মাল সেক্টর এবং কায়িক শ্রমের সাথে যুক্ত। যেহেতু তাদের কাছে বৈধ কাজের অনুমতি বা নাগরিকত্ব নথিপত্র থাকে না, তাই তারা এমন সব পেশা বেছে নেন যেখানে সস্তা শ্রমের চাহিদা বেশি এবং নথিপত্র চেক করার কড়াকড়ি কম। গবেষণা ও পুলিশি রেকর্ড অনুযায়ী তাদের প্রধান পেশাগুলি 5টি ভাগে ভাগ করা যায়। 1. নির্মাণ শ্রমিক। ভারতের বড় বড় মেট্রোপলিটন শহর যেমন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, পুনে এবং চেন্নাইয়ের আবাসন ও অবকাঠামো নির্মাণ খাতে এরা রাজমিস্ত্রি, যোগালী, পাথর কাটা বা রড বাইন্ডিং এর মতো কঠোর পরিশ্রমে কম মজুরিতে নিয়োজিত হন। 2. গৃহস্থলী কাজ ও পরিচ্ছন্নতা কর্মী। শহর অঞ্চলের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারগুলোর রান্নার কাজ, ঘর মোছা, বাসন মাজা বা কাপড় কাচার কাজে বিপুল সংখ্যক নারী অভিবাসী যুক্ত থাকেন। এছাড়া বিভিন্ন শপিং মল, আবাসন সোসাইটি বা বেসরকারি অফিসে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে অনেকে কাজ করেন। 3. বর্জ্য ব্যবস্থাপনা ও ভাঙাড়ি ব্যবসা। দিল্লি, মুম্বাই ও কলকাতার বর্জ্য ডাম্পিং ইয়ার্ড বা আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক, লোহা, কাগজ কুড়ানোর কাজে বহু মানুষ নিয়োজিত। এই ভাঙাড়ি মালামাল বাছাই ও রিসাইকেল ফ্যাক্টরিতে সাপ্লাই দেওয়ার পুরো চেইনে এদের বড় ভূমিকা থাকে। 4. কৃষি ও ইটভাটা শ্রমিক। সীমান্তবর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার গ্রামীণ এলাকায় স্থানীয় জমি মালিকদের অধীনে দিনমজুর হিসেবে এরা কৃষিকাজ বা ইটভাটায় মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করেন। 5. তৈরি পোশাক ও টেক্সটাইল খাত। মুম্বাইয়ের থারাবি বা দিল্লির বিভিন্ন ছোট ও মাঝারি দর্জি কারখানায় কাপড় সেলাই, এমব্রয়ডারি বা সুতো কাটার কাজে অনেকে যুক্ত থাকেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অভিজ্ঞতার কারণে অনেকেই এই পেশায় সহজেই ঢুকে পড়েন। ভাষাগত সুবিধার কারণে এই অভিবাসীদের একটি বড় অংশই পশ্চিমবঙ্গ বা আসামের স্থানীয় মানুষের সাথে সহজে মিশে যেতে পারেন। তবে দিল্লি বা মুম্বাইয়ের মতো ভিন্ন ভাষা অঞ্চলে তারা মূলত নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে বস্তি এলাকায় বসবাস করেন এবং ঠিকাদার বা দালালদের মাধ্যমে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ খুঁজে নেন। এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, সংখ্যা যাই হোক, এই বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ যদি হঠাৎ করে ভারতে টিকতে না পেরে একযোগে বাংলাদেশে ফিরে আসে তাহলে কি হবে? এর উত্তর অত্যন্ত ভয়াবহ। প্রথমত, বাংলাদেশের নিজস্ব শ্রম বাজারে এর এক মারাত্মক ও ভয়াবহ চাপ পড়বে। এত বিশাল জনশক্তির হুট করে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রায় অসম্ভব। আর এর ফলে বাংলাদেশের অর্থনীতি ও সমাজে এক ভয়াবহ বিরূপ প্রভাব পড়তে বাধ্য। এখানে আরো একটি রাজনৈতিক ও কূটনৈতিক দিক রয়েছে। এতদিন ভারত সরকার, এমনকি ভারতীয় সাধারণ জনগণ এই বাংলাদেশিদের এক প্রকার মেনে নিয়েছিল। বিষয়টি অনেকটা দেখেও না দেখার মতো করে এড়িয়ে যাওয়া হতো। এই মুহূর্তে আবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা মনে পড়ছে। বারবার তার এই কথাটা চলে আসে যে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো চান না। তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো থাকলে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা যায় না, এটা দেখেও না দেখার ভান করতে হয়। কিন্তু এখন দেখে না দেখার ভান করবার সুযোগ নেই, এখন দেখলে ব্যবস্থা নিতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু সেই পর্যায়ে চলে গেছে। এবং কেন সম্পর্কটা এই পর্যায়ে চলে গেল? 2024 সালের 5 আগস্ট থেকে বদলে যাওয়া বাংলাদেশে দিবানিশি যে তীব্র ভারত বিরোধিতার আবহ তৈরি হয়েছে, তার কারণে ভারত সরকার কিংবা ভারতীয় জনগণ আর এই বিষয়টি সহজে মানছে না। ফলে ভারতের জনমত ও রাজনৈতিক অবস্থান এখন কঠোর থেকে কঠোরতর হচ্ছে, যার বাস্তব প্রতিফলন আমরা আজ হাকিমপুর সীমান্তে দেখতে পাচ্ছি। হাকিমপুর সীমান্তের এই মানবিক ও রাজনৈতিক সংকট আগামী দিনে কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার বিষয়। আমাদের বাংলাদেশের জ্ঞানপাপী মানুষজন বলে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে। এই মুহূর্তে মনে পড়ছে ইউনূসের উপদেষ্টা
নিকৃষ্ট কালপেট আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল সবসময় একটা কথা বলতেন যে ভারতীয়দের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন, কিংবা আসিফ নজরুলের অবৈধ 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে এমন মিথ্যা গল্প এগুলো মনে পড়ছে। আর চোখে চোখ রেখে কথা, কোন চোখে চোখ রেখে কথা বলবেন আপনি? আপনি চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে যদি আপনার চোখটাই নষ্ট হয়ে যায়, এই চোখে চোখ রেখে কথা বলার কোনো মূল্য নেই। আজকে আমরা পদে পদে সাফার করছি এবং আমি বললাম যে ভবিষ্যতে আজকে হাকিমপুর সীমান্ত সাতক্ষীরা বর্ডারে দেখা যাচ্ছে মানুষের ঢল। আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন সব বর্ডারে মানুষের ঢল নেমে গেছে। এবং এই মানুষগুলা, এই যে রোহিঙ্গা ঢল আমরা এখনো সাফার করছি, রোহিঙ্গারা তো একদম অভিবাসী, কিন্তু এই যে যারা আসছে তারা কিন্তু বাংলাদেশি, তারা বাংলাদেশের নাগরিক। তাদের কর্মসংস্থান কি হবে, তাদের খাদ্য কি হবে, তাদের বস্ত্র কি হবে, তাদের বাসস্থান কি হবে? আজকের যে বাংলাদেশ, আজকের যে সংকটাপন্ন বাংলাদেশ, তাদের কি ভার বহন করবার মতো সক্ষমতা আছে আজকের এই তথাকথিত নতুন লাল বাংলাদেশের? মোটেই নেই। সোজা কথা, বাংলাদেশের কপালের সামনে আরো বড় বড় দুঃখ আছে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে